ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা ডিজাইন অফ স্ট্রাকচারের চ্যাপ্টার 9 যেখানে আছে ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি আয়তাকার ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং বিম ডিজাইন এটা সম্পর্কে জানব। শুরুতে জেনে নিব এই চ্যাপ্টারের ভিতর কী কী বিষয় থাকছে। প্রথমে থাকছে আরসিসি আয়তাকার ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং বিমের ডিজাইন, লোড, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। আরসিসি আয়তাকার ক্যান্টিলিভার বিম ডিজাইন, ক্যান্টিলিভার বিমের রিইনফোর্সমেন্ট কর্তন কৌশল, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টার সম্পর্কে গাণিতিক সমস্যাগুলি এবং প্রিভিয়াস চ্যাপ্টারের প্রশ্নগুলো। ডাব্লিউএসডি পদ্ধতির বিম ডিজাইন আমরা প্রিভিয়াস চ্যাপ্টার বা চ্যাপ্টার 7-এ জেনে এসেছিলাম যে কীভাবে ডাব্লিউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন করা হয়। ডাব্লিউএসডি পদ্ধতির যে ফর্মুলাগুলো, ওই সেম ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই চ্যাপ্টারে ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং বিম ডিজাইন সম্পর্কে জানবো। তো ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং বা ঝুলন্ত বিম সম্পর্কে একটু জানি। ক্যান্টিলিভার বিমটা হচ্ছে যার এক প্রান্ত থেকে আবদ্ধ এবং অপর প্রান্ত থেকে মুক্ত। এটা হলো একটা ক্যান্টিলিভার বিম। আর ওভারহ্যাঙ্গিং বিমটা হচ্ছে, ওভারহ্যাঙ্গিং বিমটাও এক প্রকার ক্যান্টিলিভার বিম, সাপোর্ট থেকে এই যে উভয় প্রান্ত বাইরে ওভারহ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় থাকে, এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। এটা হচ্ছে ক্যান্টিলিভার, এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং, এটা হচ্ছে ওভারহ্যাঙ্গিং পোর্শন, এইগুলো হচ্ছে এইটুকু হচ্ছে ওভারহ্যাঙ্গিং পোর্শন। এই বিমগুলোর ডিজাইন প্রসেসটা একটু ডিফারেন্ট, তবে ডাব্লিউএসডি পদ্ধতিতে যে সকল সূত্র ব্যবহার করে আমরা আয়তাকার বিম ডিজাইন করেছি সেই সেম ফর্মুলাগুলো ডিজাইন করে এখানে সেই সেম ফর্মুলাগুলো ইউজ করে ডিজাইন করবো। ডিজাইন প্রসেসটাতে একটু ভিন্নতা আসবে, তো সেটা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার মাধ্যমে দেখে নিব। প্রবলেমটাতে বলা হচ্ছে একটা আয়তাকার ক্যান্টিলিভার বিমের স্প্যান 3 মিটার, এর নিজস্ব ওজন ছাড়া প্রতি মিটারে 700 কেজি লোড আরোপিত আছে। বিমটির লোহার পরিমাণ বের করতে হবে। তথ্যাদির ভিতর দেওয়া আছে এফএস 1400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, প্রাইম সি 211 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এন বা মডুলার রেশিও এন দেওয়া আছে 10। তাহলে শুরুতেই যেটা করতে হবে, স্টেপ 1-এ ডিজাইন লোড নির্ণয় করতে হবে। তো ডিজাইন লোড নির্ণয়ের ক্ষেত্রে এখানে নিজস্ব ওজন ছাড়া কথাটা উল্লেখ করা আছে। নিজস্ব ওজন ছাড়া থাকলে শুরুতেই নিজস্ব ওজন একটা বিমের একটা অ্যাপ্রক্সিমেট সাইজ ধরে নিয়ে নিজস্ব ওজন বের করতে হবে এবং সেটাকে ডেড লোডের সাথে যোগ করতে হবে। এটা যেহেতু ডাব্লিউএসডি মেথড, এখানে লোড ফ্যাক্টর আউট করা লাগবে না, তো ডেড লোড লাইভ লোডকে আলাদাভাবে ফ্যাক্টর আউট করা লাগবে না। তো এখানে একবারে মোট লোডটা বের করলে হয়ে যাবে। স্টেপ 1-এ শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে লেট বিমের প্রস্থ ধরবো। যে প্রস্থ এবং গভীরতা ধরে নেওয়ার যে বিষয়টা, আমরা b/d/2 এই রেশিও মেনটেন করে সচরাচর ধরা থাকে, এভাবেই ধরে থাকবো যে 20, 40, 25, 50, 30, 60 এভাবে ধরতে পারি, বা একটু এদিক ওদিক করেও ধরতে পারি, এগুলোতে খুব বেশি প্রবলেম হবে না। তো ধরে নিলাম প্রস্থ 25 সেন্টিমিটার এবং গভীরতা 50 সেন্টিমিটার। তো প্রস্থ এবং গভীরতা ধরে নিলে সেলফ ওয়েট বা নিজস্ব ওজন প্রতি মিটার দৈর্ঘ্যের জন্য নিব, এর জন্য 1 আর 50 সেন্টিমিটার প্রস্থ, এটাকে মিটারে নিলাম, 25 সেন্টিমিটার প্রস্থ ছিল, গভীরতা ছিল 50 সেন্টিমিটার, দুইটাকেই সেন্টিমিটার থেকে 100 দিয়ে ভাগ করে মিটারে নিলাম, ইন্টু কংক্রিটের ইউনিট ওয়েট আমরা জানি 2400 কেজি পার মিটার কিউব। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 300 কেজি পার মিটার। এটা হলো 300 কেজি পার মিটার, এটা হচ্ছে সেলফ ওয়েট। তো সেলফ ওয়েটটা এক প্রকার ডেড লোড। এখানে ডেড লোড বা লাইভ লোড এভাবে ক্লাসিফাইড করা আলাদাভাবে দেওয়া থাকবে না, যেহেতু এটা ডাব্লিউএসডি মেথড, এবং এখানে যেহেতু লোড ফ্যাক্টর করার প্রয়োজন নেই, সো এটার প্রয়োজন হবে না। আরোপিত লোড বলা আছে প্রতি মিটারে 700 কেজি, দ্যাট মিনস 700 কেজি পার মিটার। তাহলে এখানে টোটাল লোড W দুইটাকে যোগ করলে আসবে 1000 কেজি পার মিটার। ওকে, তাহলে স্টেপ 1 শেষ, মোট লোড নির্ণয় করে ফেললাম। এখন আসবো স্টেপ 2-তে, সর্বোচ্চ শেয়ার ফোর্স। সর্বোচ্চ শেয়ার ফোর্স ভি, এটা ক্যান্টিলিভার বিম ছিল, এটা যেহেতু ক্যান্টিলিভার বিম ছিল, তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ফোর্স বি হচ্ছে WL/2। ডব্লুটা পেয়েছিলাম 1000 কেজি এবং এলটা হচ্ছে স্প্যান লেন্থ, এল দেওয়া ছিল 3 মিটার, 3 মিটার WL/2। তাহলে এটা করলে আসবে 1500 কেজি। 1500 কেজিটা হচ্ছে শেয়ার ফোর্স। স্টেপ 3, সর্বোচ্চ
বেন্ডিং মোমেন্ট, আলটিমেট মোমেন্ট এমইউ। যেহেতু এটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মোমেন্ট হয়, এই যে আমরা একটু আগে দেখে আসলাম, সেটা হচ্ছে WL²/2। সাধারণভাবে বিস্তারিত হলে হতো WL²/8, এটা হলো ফর্মুলা। WL²/2 করলে ডব্লিউ হলো 1000, এল হচ্ছে 3 মিটার বাই 2। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 4500 কেজি, 4500 কেজি মিটার। স্টেপ 4, তো স্টেপ 4 হচ্ছে ইফেক্টিভ ডেপথ বা কার্যকরী গভীরতা নির্ণয়। কার্যকরী গভীরতা নির্ণয় যে ফর্মুলা আমরা জানি, ডি ইজ ইকুয়াল টু √m/rb। এটা হচ্ছে WLD পদ্ধতিতে ইফেক্টিভ ডেপথ নির্ণয়ের ফর্মুলা। এখানে আর এর ভ্যালুটা বের করতে হবে, আর ইজ ইকুয়াল টু হাফ এফসি জেকে। এখানে এই আর বের করার জন্য এই যে এফসি এর মানটা সম্ভবত দেওয়া আছে, এফ প্রাইম সি দেওয়া আছে, এফ প্রাইম সি থেকে এফসিটা বের করে নিব। এই যে প্রাইম সি দেওয়া আছে 211, আর বাদ বাকি ভ্যালু কোনোটাই দেওয়া নেই, এগুলো বের করে নিব। ব্যাস আরটা বের করলে বাদ বাকি অঙ্ক সহজ। তো প্রথমে এফসি আমরা জানি, এফসি ইজ ইকুয়াল টু 0.45 এফ প্রাইম সি। এফ প্রাইম সি দেওয়া ছিল 211। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 94.9 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। জে ইজ ইকুয়াল টু 1 - k/3, কে ইজ ইকুয়াল টু n প্লাস আর। এন মডুলার রেশিও এন এর মানটা দেওয়া ছিল, এন এর মান দেওয়া ছিল 10, আর আর সমান আর ইজ ইকুয়াল টু আমরা জানি FS/FC। এফএসটাই অঙ্কে দেওয়া আছে 1400 এবং এফসি বের করেছি আমরা 94.9। তো এই দুইটাকে ক্যালকুলেশন করলে কে আসছে 0.4। এরপর জে ইজ ইকুয়াল টু 1 - k/3। এটা হচ্ছে জে এর ফর্মুলা, 1 - 0.4/3। এটাকে ক্যালকুলেশন করলে জে আসে 0.86। ওকে, তো সবগুলোই পেয়ে গেলাম। দ্যাট মিনস এখানে আর দাঁড়াচ্ছে হাফ, এফসি হলো 94.9, জে কে এটা হলো 0.4, একটা হচ্ছে 0.86। সেটাকে ক্যালকুলেশন করলে আর আসবে 16.59 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, গভীরতাটা যেহেতু আমরা সেন্টিমিটারে বের করব এবং বাদ বাকি সবগুলো ভ্যালু সেন্টিমিটার, সো মোমেন্টটাকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে 4500 কেজি মিটার ছিল, এটাকে 100 দিয়ে গুণ করলাম, সেন্টিমিটার হয়ে গেল। আর এর ভ্যালুটা বের করছি 16.59। বিটা হচ্ছে প্রস্থ আমরা যে একটা অ্যাসিউম করে নিছি 25 সেন্টিমিটার, ওটাই দিয়ে দিলাম। ওকে, তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে ডি এর মাত্রা আসে 32.75। তো এটাকে একটু রাউন্ড অফ করে আমরা এটাকে 33 সেন্টিমিটার করে নিলাম। ওকে, ডি সমান 33 সেন্টিমিটার প্লাস এটা হলো ইফেক্টিভ ডেপথ, এর সাথে 5 সেন্টিমিটার কাভারিং যোগ করব। 5 সেন্টিমিটার কাভারিং, তো 5 সেন্টিমিটার কাভারিং যোগ করলে 5 সেন্টিমিটার কাভারিং যোগ করলে এটা টোটাল ডেপথ বা মোট গভীরতা আসবে 38 সেন্টিমিটার। তো আমরা ধরে নিয়েছিলাম মোট গভীরতা, বিমের সাইজ ধরে নিয়েছিলাম যে 25x50। তো মোট গভীরতা ডি ধরে নিয়েছিলাম 50 সেন্টিমিটার। আর আমরা বের করলাম সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ লোড অ্যাপ্লাইড হচ্ছে তার কারণে যে মোমেন্ট আসতেছে এটাকে রেজিস্ট করার জন্য 38 সেন্টিমিটার গভীরতা এনাফ। তার মানে আমাদের যে অ্যাসিউম এটা ঠিক আছে, যেটা প্রয়োজন তার থেকে আমরা আরও বেশি ধরে নিয়েছিলাম। তো এটা স্মলার দেন 50 সেন্টিমিটার, তার মানে ওকে। তো বিমের সাইজ পেয়ে গেলাম, সাইজটা হচ্ছে বি 25 সেন্টিমিটার, আর ডি যেটা বের হয়েছে এখন এটা নিয়েই কাজ করব। তাহলে ডিটা হচ্ছে 33 সেন্টিমিটার। এখন হলো স্টেপ 5। স্টেপ 5টা হচ্ছে রিইনফোর্সমেন্ট। তো রিইনফোর্সমেন্ট WHD মেথডের ফর্মুলা এস ইকুয়াল টু m/fs ZD, AS ইজ ইকুয়াল টু m/fs ZD। ফর্মুলাতে ভ্যালুগুলো যদি সব ইনপুট করি, এমটা ছিল 4500 × 100, এফএস দেওয়া ছিল 1400, জে বের করেছিলাম 0.86, ডিটা আমরা ক্যালকুলেশন করে যে ডি এর মানটা পেয়েছি ওইটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে ডি হলো 33। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 11.26 সেন্টিমিটার স্কোয়ার। 11.26 সেন্টিমিটার স্কোয়ারের জন্য কি পরিমাণ রিইনফোর্সমেন্ট ব্যবহার করা যায় দেখি। আমরা যদি 4টা 20 মিলি বার ব্যবহার করি, এটা সম্ভবত 12 সামথিং আসে। ইউজ 4টা 20 মিলিমিটার বার। 4টা 20 মিলি বারের এরিয়াটা আসে হলো
4 ইন্টু 5/t² করলে 12.56 সেন্টিমিটার স্কোয়ার। রিইনফোর্সমেন্ট প্রয়োজন হচ্ছে 11.26। আমরা 4টা 20 মিলি বার ব্যবহার করলাম, যেটাতে এরিয়া দাঁড়াচ্ছে 12.56। এরিয়াটা বেশি আছে, তার মানে ওকে। রিইনফোর্সমেন্টের এরিয়া কোনোভাবেই যে যতটুকু প্রয়োজন তার থেকে কম হওয়া যাবে না, বেশি হলে প্রবলেম নাই, বেশি হবে। তবে এক্ষেত্রে ইকোনমিক কনসিডারেশনে খুব বেশি যাতে না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে, যাতে কাছাকাছি থাকে। এভাবে একটা ভ্যালু বা এভাবেই যে রডের সাইজগুলো, আমরা কত নম্বর বার ব্যবহার করব, কোন সাইজের রড কয়টা ব্যবহার করব, এটা নির্ণয় করতে হবে। তো এই ছিল একটা ক্যান্টিলিভার বিম ডিজাইন WSD মেথডে। খুবই সহজ স্টেপ। WSD মেথডে আয়তাকার বিম ডিজাইনগুলো যদি করে থাকি তাহলে এই অঙ্কগুলো একইভাবে করে ফেলতে পারবো। জাস্ট আলাদা কিছুই না, শুধুমাত্র লোড এবং মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে একটু পার্থক্য, এছাড়া কিছুই না। আশা করছি সবাই বুঝতে পারছি। ক্যান্টিলিভার বিমের অতি সংক্ষিপ্ত প্রশ্নে দেখি, ক্যান্টিলিভার বিমের প্রধান রড কোন স্থানে ব্যবহার করা হয়? এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যান্টিলিভার বিম, আমরা জানি রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়ে থাকে বিমের টেনশন জোনে। তো ক্যান্টিলিভার বিমে টেনশন কোন জোনে উৎপন্ন হয়, টপে নাকি বটমে? এটা হলো বিষয়। তাহলে যদি এরকম একটা বিমকে এভাবে লোড দেওয়া হয় তাহলে সেটা এইভাবে বাঁকাবে, অর্থাৎ এটা যদি নিচের দিকে বাঁকায় তাহলে এটা কী হবে, এটা এই যে টপে টেনশন ক্রিয়েট হবে, টপে টেনশন ক্রিয়েট হবে, অর্থাৎ এখানে নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হবে। তো যেহেতু টপে টেনশন ক্রিয়েট হয় বা নেগেটিভ মোমেন্ট উৎপন্ন হয়, এই জন্য ক্যান্টিলিভার বিমের রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয় টপ ফাইবারে, অর্থাৎ বিমের উপরের দিকটাতে। এরপর আসতেছে ক্যান্টিলিভার বিমের রড কর্তন। ক্যান্টিলিভার বিমের রড কর্তনের প্রক্রিয়াটা হলো, প্রথমে জানবো যে রড কর্তন জিনিসটা আসলে কি। রড কর্তনটা হচ্ছে কি, আমরা জানি যে ক্যান্টিলিভার বিমের সর্বোচ্চ শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট উৎপন্ন হয়ে থাকে সাপোর্টে, আর মুক্ত প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান এবং শেয়ার ফোর্সের মান 0। তার মানে ক্যান্টিলিভার বিমের সাপোর্টে বেন্ডিং মোমেন্ট হয় ম্যাক্সিমাম, মুক্ত প্রান্তে হয় 0। তো সাপোর্টে যদি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট মুক্ত প্রান্তে যদি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট 0 হয়, তাহলে সেক্ষেত্রে মুক্ত প্রান্তে রিইনফোর্সমেন্টের প্রয়োজন থিওরিটিক্যালি হয় না। তো এক্ষেত্রে সাপোর্টে এবং মুক্ত প্রান্তের গভীরতাও কিন্তু কম দিলে চলে। তো এক্ষেত্রে যদি ডিজাইন রিইনফোর্সমেন্ট যেটা সাপোর্টের জন্য ডিজাইন করা হয়, এটা যদি আমরা টোটাল বিমে সম্পূর্ণ দৈর্ঘ্য জুড়ে প্রোভাইড করি, সেক্ষেত্রে এটা ইকোনমিক্যালি কনসিডারেশন করলে মানে আনইকোনমিক হয়ে যায় বিম ডিজাইনটা, অর্থাৎ শুধু রিইনফোর্সমেন্টের অপচয় হয়। তো এই অপচয় রোধের জন্য ক্যান্টিলিভার বিমের মুক্ত প্রান্ত থেকে সাপোর্ট থেকে মুক্ত প্রান্তের দিকে ধীরে ধীরে প্রত্যেকটা সেকশনে মোমেন্ট নির্ণয় করে করে রড কেটে ফেলা হয়, অর্থাৎ সাপোর্ট থেকে মিড স্প্যান পর্যন্ত রড ঠিক দিয়ে মিড স্প্যান থেকে শুরু করে মুক্ত প্রান্তের দিকে রড একটার পর একটা আস্তে আস্তে কেটে ফেলা হয়। এইটাকে বলা আছে কার্টেলমেন্ট অফ রিইনফোর্সমেন্ট বা রড কর্তন। তো এইভাবে রিইনফোর্সমেন্ট কমিয়ে দেওয়া হয়, একই সাথে কংক্রিট সেকশনও কমিয়ে দেওয়া হয় মুক্ত প্রান্তের দিকে। এটাই হলো ক্যান্টিলিভার বিমের রড কর্তন আর কি। এ ছিল WSD পদ্ধতিতে RCC ক্যান্টিলিভার, আয়তাকার ক্যান্টিলিভার এবং ওভারহ্যাঙ্গিং বিম ডিজাইন। তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি এই চ্যাপ্টার। ধন্যবাদ সবাইকে।